বাংলাদেশের ওডিআই ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেন কে? এই বিতর্কটা যদি আপনি খণ্ডন করতে চান, তাহলে যদি পরিসংখ্যানের সাহায্য নেন, আপনি পেয়ে যাবেন সেই উত্তরটা, মাশরাফি বিন মুর্তজা। যদি পরিসংখ্যানের দিকে নাও তাকান, তারপরও যদি চিন্তা করে দেখেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একটা তালিকা, সেই জায়গাটাতেও মনে হয় অনেকেই মাশরাফি মুর্তজার নামটাই সবার উপরে রাখবেন। ক্রিকেট নিয়ে তো কথা বলছি, তবে অন্যান্য স্পোর্টসের সঙ্গে যদি আমরা তুলনা করি, সেই জায়গাটায় ক্রিকেটের মধ্যে অধিনায়কের যে রোলটা থাকে সেটা যে আরেকটু এনহ্যান্সড, আরেকটু যে ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের সবার মাথায় থাকা লাগবে সবার আগে। এবং কেন বলছি সেই বিষয়টা, আপনি দেখেন, আপনি ফুটবলের কথা বলেন, হকির কথা বলেন, যেখানে 11 জন একটা দলের একসঙ্গে মুভ করছেন, অর্থাৎ সবার একত্রিত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স একটা টাইম ফ্রেমের ভেতরে আপনি আবদ্ধ হয়ে থাকতে দেখছেন, এবং সেই জায়গাটায় দেখা যায় একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার কিভাবে পারফর্ম করছেন সেই সময়টায় তার উপর অনেক কিছু নির্ভর করে। তবে ক্রিকেট কিন্তু সেদিক থেকে অনেকটা ভিন্ন। ক্রিকেটে আপনি দেখবেন যখন একটা টিম ব্যাটিং করছে, সেই ব্যাটিং টিমের মাত্র 2 জন খেলোয়াড় অ্যাক্টিভ রয়েছেন একটা সময়, এবং প্রতিপক্ষের 11 জন অ্যাক্টিভ থাকলেও মূল অ্যাক্টিভিটি কিন্তু বোলার দেখাচ্ছেন, এবং ফিল্ডাররা তাদের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে যখন বলটা আসছে তখন তারা ইন অ্যাকশন আছেন। সুতরাং এই দুটো জায়গাতেই বলা যায় ক্যাপ্টেনের একটা বিশাল বড় রোল থাকে, কারণ সিদ্ধান্ত নেওয়ার সময়টা তার থাকে, এবং প্রতি ওভার পরপর একটা সিদ্ধান্ত বদলের সুযোগ থাকে, প্রতি বল পরপর সিদ্ধান্ত বদলের সুযোগ থাকে। যখন ব্যাট করছে একটা দল, সেই সময় ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেটা নিয়ে পরিকল্পনা করার একটা সুযোগ থাকে ম্যাচের কন্ডিশন অনুযায়ী। সুতরাং এই জায়গাটাতে আপনি অন্যান্য খেলার যারা ক্যাপ্টেন্সি করেন বা টিম লিডার হন, ক্যাপ্টেন হন, তাদের সঙ্গে কিন্তু ক্রিকেটের ক্যাপ্টেনের একটা অন্যরকম ডিফারেন্স আছে, দায়িত্বটা অনেক বেশি আছে। এবং শুধুমাত্র তারা যে মাঠের খেলার ভিতরে আবদ্ধ সেই ব্যাপারটাও কিন্তু নয়। একজন ক্যাপ্টেনের যেই মেন্টালিটি রয়েছে, তার যে খেলার একটা স্টাইল রয়েছে, তিনি যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা আসলে প্রমোট করতে চান বা খেলতে চান, সেই বিষয়টা নিয়েও স্ট্র্যাটেজিক্যালি তার টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টার্স এবং বোর্ড, তাদের সবার সঙ্গে কিন্তু খুবই নিবিড় একটা আলোচনা হয়, এবং সেটার বেসিসেই আলটিমেটলি দলগুলো গঠন করা হয় এবং সিরিজে একের পর এক দল পাঠানো হয়। এবং দূরদর্শী চিন্তাভাবনা যারা করেন, ডেফিনেটলি অনেক সামনের দিকে লং টার্ম একটা চিন্তাভাবনার জায়গা থেকেই ক্যাপ্টেনরাও নিজেদের ইনপুট দিয়ে থাকেন, এবং সেই জায়গাটাতেই একটা দল একটু একটু করে হয়তো প্রোগ্রেস করতে থাকে একটা স্পেসিফিক ব্র্যান্ড অফ ক্রিকেটের দিকে। এবারে আসি বাংলাদেশের কনটেক্সটে ক্যাপ্টেন্সির কি অবস্থা আমরা দেখেছি। পুরো শুরু থেকে যদি আসি, আমরা আসলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে যদি ধরি, সেই জায়গায় সবচেয়ে প্রথম সফল ক্যাপ্টেনের কথা বলতে গেলে বলতে হবে হাবিবুল বাশার সুমনের কথা। 2004 সাল থেকে 2007 এই টাইম রেঞ্জের ভেতরে হাবিবুল বাশার সুমন বাংলাদেশে ক্যাপ্টেন্সি করেছেন ওডিআই ফরম্যাটে। হাবিবুল বাশার সুমন তিনি কিন্তু একাই যে অনেক কিছু করে ফেলেছেন ব্যাপারটা এমন নয়। সেই সময়টায় বাংলাদেশ ডেভ ওয়াটমোরকেও সাথে পেয়েছিল হেড কোচ হিসেবে, এবং এই দুজনের যুগলবন্দিটা বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেছিল। 2004 থেকেই বাংলাদেশের যে একটু একটু করে উত্থান, যেটা 2007-এ গিয়ে আমরা দেখলাম প্রস্ফুটিত হয়েছে, সেটার পেছনের যারা মাস্টার মাইন্ড, সেই জায়গার মধ্যে অবশ্যই আপনি হাবিবুল বাশার সুমন এবং ডেভ ওয়াটমোরের অবদানটাকে স্বীকার করবেন। এবং এখানেও একটা বড় বিষয় রয়েছে, শুধুমাত্র দল নির্বাচন নয়, শুধুমাত্র নিজের পারফরমেন্স নয়, আপনি প্রেসকে কিভাবে সামলাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং টিমের ভেতরে যেই টিম বন্ডিংটা রয়েছে, মানে আপনার টিমমেটদের ট্রাস্টটা আদায় করে নেওয়া, সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং হাবিবুল বাশার সুমনের আন্ডারে বাংলাদেশের সেই দলটা যখন পারফর্ম করে যাচ্ছিল, এক ঝাঁক নতুন ক্রিকেটাররাও ছিলেন, তার সমসাময়িক ক্রিকেটাররাও ছিলেন, তবে তাদের সবার মধ্যে হাবিবুল বাশার কিন্তু একটা মেলবন্ধন তৈরি করতে পেরেছিলেন। এবং তার চেয়েও বড় কথা, কোচ ডেভ ওয়াটমোর তার যে ফিলসফিটা রয়েছে, তিনি যেই ধরনের ক্রিকেটটা আসলে খেলতে চান, সেই ক্রিকেটটা খেলার জন্য কিভাবে করে প্লেয়ারদের সিলেক্ট করে আনতে হবে সেই বিষয়টা নিয়েও নিবিড়ভাবে আলোচনা হয়েছে। এবং বিভিন্নভাবে তারা যখন স্ট্র্যাটেজিটা ফর্ম করেছেন, সেই জায়গাটা থেকেই তারা একটা দল নির্বাচন করেন, এবং সেই সাথে আমরা কিন্তু খেলার মাঠেও সেই সাফল্যের ধারাটা দেখতে পাই। তো ডেভ ওয়াটমোর, হাবিবুল বাশার সুমন একটা ভালো কম্বিনেশন। ক্যাপ্টেন হিসেবে তাকে আপনারা সবসময় মনে রাখবেন হয়তো। তারপর সাকিব আল হাসানের কথা বলা যেতে পারে, যিনি বাংলাদেশের অবভিয়াসলি সব ফরম্যাটের সর্বকালের সেরা ক্রিকেটার এই মুহূর্তে, যদি পরিসংখ্যানের বিচারেও বলি, যদি সাফল্যের বিচারেও বলি, সাকিব আল হাসান অ্যাজ এ ক্যাপ্টেন তাকে রাখাটা সবচেয়ে নিরাপদ। কারণ হচ্ছে তিনি দলের সেরা পারফর্মার থাকেন মোর অফেন দেন নট, এবং সেটাই তিনি করেছেন। বাংলাদেশের টি20 ক্রিকেট, ওডিআই ক্রিকেট, টেস্ট ক্রিকেট সব ফরম্যাটে সাকিব একাধিকবার ক্যাপ্টেন্সি করেছেন,
এবং তার ক্যাপ্টেন্সির যে রেকর্ডটাও রয়েছে সেটাও টপ 3-র ভেতরে সাফল্যের হারটা। সুতরাং টিমের বেস্ট প্লেয়ারকেও যখন আপনি অনেক সময় ক্যাপ্টেন্সিটা দেন, যার ক্রিকেটিং ব্রেইনটা অনেক সতেজ এবং ক্রিকেটিং ব্রেইনটা বাকিদের থেকে ভিন্ন, তখনও কিন্তু আপনার সাফল্য পাওয়ার সুযোগ থাকে এবং সাকিব আল হাসান সেই জায়গাটায় ক্যাটাগরিতে টিক করে যান। তার সাথে আপনি যে কোনো হেড কোচকে জুড়ে দেন না কেন, আলটিমেটলি তিনি কি ধরনের ক্রিকেটটা খেলতে চান সেটার ব্যাপারে খুব স্ট্রং একটা ওপিনিয়ন তিনি প্লেস করেন এবং দলটাও সেভাবে সাজাতে চান। তার মাঠের ভেতরের চিন্তা ভাবনা, তার দল পরিচালনার যে অ্যাবিলিটি, সবকিছুর ভেতরেও কিন্তু সেটার ছাপটা আমরা খুঁজে পাই। কিছু ধারণা তো আপনাদের ডেফিনেটলি আছে, সাকিব আল হাসান যখন নিধাস ট্রফিতে যখন আম্পায়ারদের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তার দলকে ডেকে আনছিলেন যে আমরা ম্যাচটা খেলবো না, তার সঙ্গে কিন্তু সবাই একসঙ্গে রাজি হয়ে তারাও কিন্তু চলে আসছিলেন। সাকিব আল হাসান আরো অনেক কিছু করেছেন মাঠের ভেতরে, এমন কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন যেখানে যখন কঠিন সময়টা এসেছে তখন তিনি নিজে দায়িত্বটা তুলে নিয়েছেন। তিনি লুকিয়ে থাকেননি, কারো পেছনে লুকিয়ে বা দলের বেস্ট পারফরমারের পেছনে লুকিয়ে তিনি খেলা পরিচালনা করতে চাননি। তিনি নিজে সেরা পারফর্ম করে দলকে সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। সেরকম বহু ইনস্ট্যান্সেস বাংলাদেশের ক্রিকেট কিন্তু ইতিমধ্যেই দেখে ফেলেছে। সুতরাং সাকিব আল হাসান আ সেফ বেট অ্যাজ আ ক্যাপ্টেন অলওয়েজ ওয়াজ। এখনো যদি তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশের একটা বড় ক্রাইসিসের উত্তরণের পথ হয়তো তিনি বের করে দিতে পারবেন, যদিও তার বয়সটা এখন 38 এবং এই সময়টায় আসলে আমরা লঞ্জিভিটির কথা চিন্তা করলে এটা একটা খুব শর্ট টার্ম ফিক্স হবে। মাশরাফি বিন মুর্তজার কথা দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওটা। মাশরাফি মুর্তজা বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্সির ফেজগুলোর মধ্যে খুব মজার কিছু ঘটনা কিন্তু আমরা হতে দেখেছি। মাশরাফি দ্য বেস্ট পারফর্মার এবং ক্যাপ্টেন, মাশরাফি দ্য ওয়ার্স্ট পারফর্মার তারপরও ক্যাপ্টেন, এই ফেজগুলো কিন্তু আমরা দেখেছি। তবে যত যাই হোক না কেন, একটা ব্যাপার নিশ্চিত ছিল, মাশরাফি বিন মুর্তজার যে ফিলসফি, যে থিঙ্কিং প্রসেস, যেভাবে তিনি দলকে পরিচালনা করতে চান এবং যেই ধরনের ক্রিকেটটা তিনি খেলতে চান, দলের খেলোয়াড়দের ট্রাস্ট গেইন করার যে বিষয়টা, সেটা কিন্তু তিনি 100-তে 100 তুলে নিয়েছিলেন। এবং মাশরাফি বিন মুর্তজার পেছনেই পুরো দলটা দাঁড়িয়েছিল, তার সঙ্গে দাঁড়িয়ে পুরো দল লড়াই করেছিল। সেটার কারণে বাংলাদেশ সম্মিলিত কিছু সাফল্যও পেয়েছে এবং বাংলাদেশের একমাত্র যে ত্রিদেশীয় টুর্নামেন্টের ট্রফি জয়, সেটাও এই মাশরাফি মুর্তজার হাত ধরে এসেছে। বিশ্বকাপ 2015-র কোয়ার্টার ফাইনালে ওঠা, সেটাও মাশরাফির হাত ধরে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়া, সেটাও কিন্তু মাশরাফি বিন মুর্তজার হাত ধরে এসেছে। সুতরাং বাংলাদেশের যদি বলি রেকর্ডের হিসেবে সেরা ক্যাপ্টেন ওডিআই ক্রিকেটে, অন্তত সেটা মাশরাফি বিন মুর্তজা নিঃসন্দেহে হবেন। এবং তার কাছ থেকে কি কি আমাদের পাওয়ার আছে এটাই, তিনি ট্রাস্ট গেইন করতে পেরেছেন এবং তার সঙ্গে হাতুরা সিংহের যে একটা জুটি বা পরবর্তীতে স্টিভ রোডসের যে একটা জুটি, সেটাও কিন্তু বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কারণ হেড কোচ এবং ক্যাপ্টেনের একটা সম্মিলিত চিন্তাধারার ফসল হচ্ছে একটা দল গঠন এবং সেই দলের পারফরম্যান্স। বাংলাদেশ আরো একটা সফল ক্যাপ্টেনের সন্ধান পেয়ে গিয়েছিল, সেটা ছিল তামিম ইকবাল। কোভিডের ঠিক আগ মুহূর্তে তামিম ইকবালকে ক্যাপ্টেন্সিটা দিয়ে দেওয়া হয়, তবে তারপর অনেক দিন যাবত কোভিডের কারণে খেলা বন্ধ ছিল। খেলা যখন ফিরেছে 2023 পর্যন্ত তামিম ইকবাল বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, অন্তত ওডিআই ফরম্যাটটায়, এবং সেই জায়গাটাতে তামিম ইকবালের পারফরমেন্সটাও বেশ ভালো ছিল। পরিসংখ্যানের হিসাবে তার পরিসংখ্যান বেশ ভালো ছিল এবং তারও একটা আলাদা রকম স্টাইল আমরা দেখেছি, যে তার আন্ডারে বাংলাদেশ দলকে তিনি কিভাবে খেলাতে চান সেটার ব্যাপারেও সুস্পষ্ট কিছু ধারণা তিনি দিয়েছেন। সুস্পষ্ট কিছু খেলোয়াড়দের উপর তিনি ভরসা রেখেছেন। তার কিছু পছন্দের খেলোয়াড় ডেফিনেটলি ছিল, তবে কি কারণে ছিল সেটার ব্যাপারেও একটা পরিষ্কার ধারণা কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন সবসময়। সো সাফল্যের পেছনে এগুলোই আসলে কারণ হতে পারে। ইউ ক্যানট বি লস্ট অ্যাজ এ ক্যাপ্টেন, ইউ হ্যাভ টু বি ইন্সপায়ারিং অ্যাজ এ ক্যাপ্টেন। আইদার আপনি দলের সেরা পারফর্মার হবেন, না হলে আপনি অবধারিতভাবে এই যে পুরো দলটা রয়েছে সেই পুরো দলের ম্যানেজমেন্টে আপনার একটা দারুণ ভূমিকা থাকতে হবে। এবং তার চেয়েও বড় কথা যেটা, আপনি কোন ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে চাচ্ছেন সেটার ব্যাপারে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। হেড কোচের সঙ্গে আপনার মেলবন্ধনটা সঠিক থাকতে হবে এবং সেটারই ফলাফল হিসেবে হয়তো ভালো রেজাল্ট এখন না আসলেও সামনে আসবে। একটা ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং সবাই পাবে কোনো একটা টিমের খেলা দেখেই, যে তারা আসলে কি করতে চাইছে। এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রাইসিসটা, সেখানে আপনি দেখেন ক্রাইসিসটা কিভাবে তৈরি হয়েছে। ফিল সিমন্স, তাকে হেড কোচ হিসেবে বাংলাদেশ নিয়োগ দিয়েছিল হাতুরা সিংহকে স্যাক করার পর মাত্র একটা বা দুটো সিরিজের জন্য, ইন্টারিম একটা হিসেব ধরে। কিন্তু ফিল সিমন্স যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়ে বাংলাদেশ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে হারিয়ে দিয়েছে, তারপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার মেয়াদটা এক্সটেন্ড করে দিয়েছে। এবং মেয়াদ এক্সটেন্ড করার পরে যেটা হলো, আমরা আসলে ব্যাপারটা পুরোটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তার ইনভলভমেন্ট দলের সঙ্গে অতটা কিন্তু বোঝা যায় না। কি ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চাইছেন অতটাও পরিষ্কার নয়। এবং তিনি যখন আসলেন হেড কোচ হিসেবে, তিনি ক্যাপ্টেন হিসেবে 3 ফরম্যাটে 3 জনকে পাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশের ক্যাপ্টেন্সি যখন 3 ফরম্যাটে নিয়েছেন, খুব ছোট্ট সময়ের মধ্যেই তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। পরিসংখ্যান কিন্তু নাজমুল শান্তর পক্ষে কথা বলছে অ্যাজ এ ক্যাপ্টেন 3 ফরম্যাটের কথা যদি বলি। তবে আলটিমেটলি যেটা দেখা গিয়েছে, যেহেতু চিন্তা ভাবনার একটা ল্যাক অফ ক্ল্যারিটি রয়েছে, ক্রিকেট বোর্ডের হোক, ম্যানেজমেন্টের হোক, হেড কোচের হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে নেমে এসেছিল। নাজমুল শান্ত যদিও টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, এখন সেইটার ক্যাপ্টেন্সি কে নেবেন আমরা এখনো জানি না। ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, এই যে নামগুলো বলছি, আপনি দেখেন তারা কি টিমের বেস্ট পারফর্মার্স? কনটেক্সটে বলা যেতে পারে শান্ত হয়তো দেশের বেস্ট পারফর্মার হতে পারেন অ্যাজ এ ব্যাটার, তার পরিসংখ্যান তাই বলছে। তবে মেহেদী হাসান মিরাজ তিনি তো 3 ফরম্যাটে একেবারে অবধারিতভাবে স্টার্টিং 11-এ যে থাকেন সেই বিষয়টাও কিন্তু নয়। লিটন কুমার দাস গত 2 বছর ধরে বাংলাদেশকে কিন্তু সেভাবে সার্ভিস দিতে পারছেন না, তার পারফরমেন্সটা একেবারে পড়তির দিকে। এবং তার চেয়েও বড় কথা, সমসাময়িক ক্রিকেটাররা যখন ক্যাপ্টেন হচ্ছেন, তারা কি এই পুরো দলটার ট্রাস্ট গেইন করতে পারছেন? এবং যে হেড কোচ আছেন তারও যদি ফিলসফি না থাকে, তাহলে কিন্তু আরো বেশি দল বিপদের মুখে পড়ে যায়, এবং সেই বিপদটাতেই বাংলাদেশ এই মুহূর্তে পড়েছে। একটা ব্রেইন ড্রেন চলছে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে, সেটা বোর্ড থেকে হোক, সেটা টিম ম্যানেজমেন্ট লেভেল থেকে হোক, সেটা কোচিং লেভেল থেকে হোক, সেটা ক্যাপ্টেন্সির লেভেল থেকে হোক। কোনো পরিষ্কার ধারণা নেই বাংলাদেশ আসলে কোন ধরনের ক্রিকেটটা খেলতে চায়। এবং এই সিচুয়েশনটায় আপনি তো আর রাতারাতি একজন ক্যাপ্টেনকে পয়দা করে আনতে পারবেন না। অবভিয়াসলি আপনার খুঁজতে হবে অপশনস কারা আছেন। রিসেন্ট সময় নুরুল হাসান সোহান ভালো ক্যাপ্টেন্সি করছেন, তার গ্লোবাল সুপার লিগ দলকে নিয়ে, রংপুর রাইডার্সকে নিয়ে তিনি ভালো করেছেন। বিপিএল এ তার পারফরমেন্স ভালো ছিল, ডিপিএল এও তার পারফরমেন্স বেশ কয়েক মৌসুম ধরে আমরা দেখছি ভালো ছিল। এবং নুরুল হাসান সোহানকে একবার জিম্বাবুয়ে সিরিজে 5 ম্যাচের একটা সিরিজের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছিল 2022 সালে, এবং সেই সিরিজটাতে, টি-20 সিরিজটাতে তিনি কিন্তু 3-2-এ বাংলাদেশকে জিতিয়ে এনেছিলেন। অর্থাৎ তার কিন্তু উইন পার্সেন্টেজ মোর দ্যান 50। তিনি যে কটা ম্যাচ বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করেছেন। আমি বলছি না যে তাকে ক্যাপ্টেন্সিটা দিতে হবে, তবে একটা ধারাবাহিকতার যে ব্যাপার রয়েছে, আপনি যদি পাইপলাইনটা খোঁজেন, সেখানে আপনি বেস্ট ক্যাপ্টেন কিভাবে খুঁজে বের করবেন? পারফর্মার তো হতে হবে, সেই সাথে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল থাকতে হবে। আপনি আকবর আলীর কথা চিন্তা করেন, হয়তো তার পরিসংখ্যানগত পারফরমেন্স তার পক্ষে কথা বলে না, তবে আকবর আলীকে কিন্তু একজন দারুণ ক্যাপ্টেন হিসেবে মোটামুটি বাংলাদেশের সবাই মানেন, এবং তাদের ধারণা এটাই যে তার ক্রিকেটীয় মস্তিষ্কটা বেশ ভালো, সুতরাং তাকেও কাজে লাগানো যেতে পারে হয়তো ভবিষ্যতে। তবে এই মুহূর্তে তিনি কিন্তু জাতীয় দলের পাইপলাইনের কাছে ধারেও নেই, তিনি ইমার্জিং টিমের হয়ে বা এই টিমের হয়ে খেলছেন, এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। ন্যাশনাল টিমে এখনো পর্যন্ত তার ডেবিউ হয়নি, এবং তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি কিনা বাংলাদেশকে আইসিসির একটা বৈশ্বিক শিরোপা হাতে তুলে দিয়েছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এই আকবর আলী। এখন তাদের কথাও বাদ দিই, ধরে নেই লিটন, শান্ত, মিরাজ বা বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের ভেতর থেকে আমরা ক্যাপ্টেন বাছাই করব। হতে পারে তাদের মধ্যে এখনো কনফিডেন্সের ঘাটতি আছে, তাদের ক্রিকেটিং মস্তিষ্কটা হয়তো এতটা প্রস্ফুটিত হয়নি এখনো, যদিও সেটা আনফরচুনেট, অনেক বছর ধরে তারা খেলছেন। বাট এই সিচুয়েশনটা আসলে ম্যানেজমেন্ট কি করতে পারে? একটা ভালো হেড কোচ তো নিয়োগ দিতে পারে, যার একটা ফিলসফি রয়েছে। সেই হেড কোচও কিন্তু একেবারে পুরো সিস্টেমের ব্যাপারটাকে গুছিয়ে আনতে পারেন, অন্তত হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেটে বাংলাদেশের ন্যাশনাল টিম লেভেলে আমাদের খুব ভালো মানের একজন হেড কোচ প্রয়োজন, একজন ট্যাকটিশিয়ান, একজন ভিশনারি হেড কোচ আমাদের এই মুহূর্তে প্রয়োজন। এবং হয়তো এই ধরনের কাউকে যদি আমরা সিলেক্ট করে আনতে পারি, তাহলে বাংলাদেশের ক্রিকেটের খানিকটা উন্নতির ছাপ আমরা দেখতে পারবো, কারণ ক্যাপ্টেনরাও তখন একটা নির্দেশনা পাবেন, একটা দিক নির্দেশনা পাবেন, একটা ওয়ে আউট পাবেন। পরিকল্পনা, স্ট্র্যাটেজি, ভিশন নিয়ে কথা বলার কোনো একজনকে তো তারা পাবেন। এই মুহূর্তে অনেক দিক থেকে আমরা ঢুকছি, ম্যান ম্যানেজমেন্ট, প্লেয়ারদের ট্রাস্ট, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, ভিশন, কোনো কিছুরই কোনো ঠিক নেই। এবং এখান থেকে উত্তরণের এটাই উপায়, ভালো একটা হেড কোচ দরকার, এবং ক্যাপ্টেন্সি নিয়ে একটা ক্ল্যারিটি দরকার, কাকে নিয়ে আসতে হবে, কে আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সেই ব্যাপারটা চুজ করতে হবে। আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে শুধুমাত্র একের পর এক প্লেয়ার বদল করে বা 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন শুধুমাত্র দেওয়ার জন্য দিয়ে আমার মনে হয় না আমরা লং রানে কোনো ভালো অবস্থায় যেতে পারবো। ক্রিকেটে অন্যান্য অনেক স্পোর্টের থেকে ক্যাপ্টেনদের ভূমিকা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা মাথায় রেখে খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব ট্যাক্টফুলি, খুব চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।